আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে দেশ দুটির শীর্ষ পর্যায়ে আলোচনা ও সমঝোতা অনেকখানি এগিয়ে গেছে। ঢাকা ও দিল্লির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রে এমন তথ্য জানা গেছে। গত 3 দিনে একদিকে দেশ দুটির শীর্ষ প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় বৈঠক, অন্যদিকে দেশ দুটির অভ্যন্তরে শীর্ষ পর্যায়ে অনেকগুলো বৈঠক হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 3টি শীর্ষ পর্যায়ের বৈঠকের পর দিল্লি গিয়েছেন দেশটির সরকারকে আপডেট জানাতে। একই সময়ে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান সহ শীর্ষ কর্মকর্তারাও বাংলাদেশ সফরে এসে শেখ হাসিনা দেশে ফেরার প্রক্রিয়া ও তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। এরই মধ্যে দীনেশ ত্রিবেদী যখন দিল্লিতে, তখন মঙ্গলবার ভারতে মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের বন্ধু সার্জিও গোরের সাথে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে লম্বা একটি বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশের জনশ্রুতি আছে, সার্জিও গোরের বাংলাদেশ সফরের পরই শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি গতি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গত কয়েকদিনে ঢাকা ও দিল্লিতে যেসব বৈঠক হয়েছে এবং হচ্ছে সেগুলোতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া কিভাবে এগোতে পারে, ভারত ও বাংলাদেশের মধ্যে এ নিয়ে কি ধরনের সমঝোতা প্রয়োজন এবং ঢাকা দিল্লি সম্পর্কের সামগ্রিক কাঠামোর মধ্যে বিষয়টি কিভাবে সমাধান করা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে উচ্চ পর্যায়ে। সূত্রগুলো নিশ্চিত করেছে শেখ হাসিনার ফেরার ইস্যুটি নিয়ে চূড়ান্ত সমঝোতা হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে গেলে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 1-to-1 বৈঠকে। ঢাকা ও দিল্লি সূত্র বলছে, ব্রিক্স সম্মেলন নয়, ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারেক রহমান তার আগে দিল্লি সফরে যেতে পারেন এবং সেটি চলতি আগস্ট মাসের শেষের দিকে। এদিকে শেখ হাসিনার ফেরার ইস্যুটি যখন তুঙ্গে, তখন বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ারও খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের রাজনীতি থেকে কূটনীতি আর সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমের আলোচনার মূল বিষয় এখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে। স্পষ্ট করে বললে এই আলোচনায় দুটো বিষয় উঠে আসছে। এক, দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার আলোচনা, আর 2, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক কবে ভারত যাচ্ছেন বা আদৌ যাচ্ছেন কিনা। যদিও ঐতিহাসিকভাবে পানি বন্টন থেকে শুরু করে সীমান্ত সমস্যার, বাণিজ্য থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তার ইস্যুগুলোই ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বেশি আলোচনা হয়ে থাকে, কিন্তু দেশ দুটির সম্পর্ক নিয়ে সাম্প্রতিক আলোচনার সবচেয়ে বড় ইস্যু হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা। গত 10 জুলাই তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে প্রথমবারের মতো দেয়া টেলিফোন সাক্ষাৎকারে বলেছিলেন আগামী ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই লড়বেন। প্রথম দিকে শেখ হাসিনার বিরোধী পক্ষগুলো এই ঘোষণাটিকে তার রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে মন্তব্য করলেও দৃশ্যপট ঘুরে যেতে থাকে জুলাইয়ের শেষ দিকে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর বাংলাদেশ সফরে এসেছিলেন 30 জুলাই। সেই সফরে গোর ঢাকায় বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, গোরের ওই সফরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার ফেরার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যদিও ভারত, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কোনো পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে সার্জিও গোরের ঢাকায় এসে অন্য একটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এরপর 5 আগস্ট প্রথমবারের মতো শেখ হাসিনা দিল্লিতে কোনো পাবলিক ফোরামে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়ার ঘোষণা আসলে নড়ে চড়ে বসে বাংলাদেশ সরকারের শীর্ষ মহল। দিল্লিতে বসে পাবলিক কোনো ফোরামে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঠেকাতে ভারত সরকারের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ সরকার, কিন্তু ভারত সরকার জানিয়ে দিয়েছিল বেসরকারি কোনো অনুষ্ঠানের আয়োজন নিয়ে তাদের কিছুই করার নেই। তবে শেখ হাসিনা সেই অনুষ্ঠানে
যা বলেছেন তাতে দেশটির কোনো সমর্থন নেই। শেষ পর্যন্ত শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনটি রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও সরাসরি সম্প্রচার করেছিল এবং ব্যাপক সাড়া ফেলেছিল, যদিও শেখ হাসিনা সেই অনুষ্ঠানে নতুন করে কিছুই বলেননি। তবে ওই সংবাদ সম্মেলনের পর ভারত বাংলাদেশের সম্পর্কের উত্তেজনা বাড়ে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তড়িৎ কড়া ভাষায় প্রেস বিজ্ঞপ্তি দেয়। 9 আগস্ট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যেখানে তিনি বলেছিলেন নরেন্দ্র মোদী ও তারেক রহমানের সাথে বৈঠক হলে সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। পরদিন মানে 10 আগস্ট পূর্ব নির্ধারিত বৈঠক করেন তারেক রহমান ও দীনেশ ত্রিবেদী। এরপর তিনি বৈঠক করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে। কিন্তু এসব বৈঠকে যে দুটি ইস্যু নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যকার উত্তেজনার খবর গণমাধ্যমে আসছিল, সে দুটি বিষয়ের কোনো শুরু হওয়ার পরিষ্কার খবর পাওয়া যায়নি। তবে এরই মধ্যে চমক জাগানো খবর ছিল ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈন সহ 4 শীর্ষ কর্মকর্তারা আকস্মিকভাবে একদিনের ঝটিকা সফরে ঢাকায় এসেছিলেন। তারা এসেছিলেন বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে। পরাগজনের সাথে ওই সফরে ঢাকায় এসেছিলেন রয়ের পরিচালক অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। এর মধ্যে শৈবাল রায় চৌধুরীর সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দীর্ঘদিনের যোগাযোগ আছে বলে ঢাকার একটি সূত্র নিশ্চিত করেছে। আবার 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 3টি হাই প্রোফাইল বৈঠক শেষ করে দিল্লি গিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসব বৈঠকের আলোচ্য সূচি বিশেষ করে শেখ হাসিনার দেশে ফেরা এবং তারেক রহমানের ভারত সফর নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। ঢাকা ও দিল্লির সূত্রগুলো বলছে শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি 2 সপ্তাহে অনেকখানি এগিয়ে গেছে। সূত্রটি বলছে যত আলোচনা হোক না কেন শেখ হাসিনা দেশে ফিরছেন, এটি নিয়ে সংশ্লিষ্ট একাধিক দেশের প্রতিনিধি একক সিদ্ধান্তে পৌঁছেছেন। সেই সিদ্ধান্তে পৌঁছার পর পরবর্তী ধাপের করণীয় ঠিক করতে রয়ের কর্মকর্তারা ঢাকায় এসেছিলেন। নর্থ ইস্ট নিউজের 10 আগস্টের খবরে বলা হয়েছিল শেখ হাসিনা বাংলাদেশ ফেরার পর তার নিরাপত্তা প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে আলোচনা করতে ভারতের এই গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় গিয়েছিলেন। দিল্লি ও ঢাকার দুজন কূটনীতিক বলছেন জুলাই মাসের মাঝামাঝি সময় যখন শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা শুরু হয়েছিল তখন বাংলাদেশ সরকারের শীর্ষ মহল থেকে প্রথম দিকে নানা ধরনের বক্তব্য আসছিল। বিশেষ করে তিনি দেশে ফিরতে পারবেন না, বাংলাদেশে তিনিও তার দল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, তারপর ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে, এয়ারপোর্ট থেকে ধরে ফাঁসি দিয়ে দেওয়া হবে, এমন বক্তব্য এসেছে। তবে সোমবার একাধিক বৈঠকের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। শুধু পূর্ণ নিরাপত্তাই নয়, সাথে তিনি যাতে বিচারের মুখোমুখি হতে পারেন সে ব্যবস্থাও করা হবে। অথচ কয়েকদিন আগেই সরকারের শীর্ষ মহল থেকে বলা হয়েছিল শেখ হাসিনা যেখানে আসুক তাকে গ্রেপ্তার করা হবে। সূত্রগুলো বলছে বাংলাদেশ সরকারের প্রতিনিধি যে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার নিরাপত্তার কথা বলছে এটি 10 আগস্টের রয়ের কর্মকর্তারা বাংলাদেশে আসার আগে কখনোই শোনা যায়নি। এখানে প্রশ্ন হলো শেখ হাসিনার নিরাপত্তা বলতে বাংলাদেশ সরকার কি বোঝাতে চায়? একাধিক সূত্র বলছে শেখ হাসিনা দেশে ফিরলে কোথায় রাখা হবে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে, বাচ্চু রাজাকার মতো দণ্ডিত ব্যক্তিদের গ্রেপ্তার না করে শেখ হাসিনাকে সরকার গ্রেপ্তার করলে কি প্রতিক্রিয়া দেখা দিতে পারে, এসব বিষয় নিয়ে এখন দেশ দুটির প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। বাংলাদেশের কারা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ইতিমধ্যে তারা উপরের নির্দেশে ভিভিআইপি বন্দী হিসেবে বিশেষ কারাগারের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। তবে ঢাকা ও দিল্লি সূত্রগুলো বলছে শেখ হাসিনার ফেরার বিষয়টি নিশ্চিত হলেও তিনি কোন প্রক্রিয়ায় ফিরবেন সেটা নিয়ে জটিলতা রয়ে গেছে। গত 2টি ভিডিওতে আমরা জানিয়েছিলাম বাংলাদেশ সরকার চায় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ। শেখ হাসিনা 24 আগস্ট থেকে ভারতে আছেন। ওই বছরের 20 থেকে 27 ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে 2টি চিঠি দিয়েছিল। এরপর 2025 সালের 17 নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হলে
ওই বছরের 21শে নভেম্বর শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়। ভারত সরকার এসব চিঠির জবাবে আনুষ্ঠানিকভাবে সবশেষ 11 আগস্ট বলেছে তারা বাংলাদেশ সরকার এই আবেদনের আইনি দিকগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। এমন আনুষ্ঠানিকতা সত্ত্বেও আসল খবর হলো ভারত সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ নয় প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছে। ভারত সরকার বলছে শেখ হাসিনা ভারতের অতিথি, তার প্রত্যর্পণ নয়, তিনি ফিরে যাবেন মানে প্রত্যাবর্তন হবে, যার জন্য বাংলাদেশ সরকারকে তার ট্রাভেল পাস বা পাসপোর্ট ইস্যু করতে হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দিল্লি সূত্রগুলো বলছে প্রত্যর্পণ আর প্রত্যাবর্তনের এই বেড়াজালের অর্থ হলো ভারত সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার ইচ্ছেকে গুরুত্ব দিচ্ছে, কারণ প্রত্যর্পণ হলো রাষ্ট্রীয় চুক্তি ও আদালতের নির্দেশে একজন অভিযুক্ত ব্যক্তিকে জোর করে ফিরিয়ে আনা। এতে অভিযুক্ত ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। অন্যদিকে প্রত্যাবর্তন হলো একজন নাগরিকের স্বেচ্ছায় বা স্বাভাবিক সাধারণ প্রক্রিয়ায় নিজের দেশে ফিরে আসা। এদিকে ঢাকা ও দিল্লির একাধিক সূত্র বলছে শেখ হাসিনার ফেরা এবং ফেরার পরের প্রক্রিয়াগুলো নিয়ে সিদ্ধান্তগুলো চূড়ান্ত হতে হলে দেশ দুটির শীর্ষ ব্যক্তির আনুষ্ঠানিক বৈঠক হতে হবে। সেটিরও সুযোগ তৈরি হয়েছে আগামী মাসের 12-13 তারিখে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্সের সম্মেলনকে ঘিরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে বিমস্টেকের সভাপতি হিসেবে ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে ঢাকার সূত্রগুলো বলছে বাংলাদেশ সরকার কোনো সাইলেন্ট বৈঠকে নয়, বরং 1-to-1 লম্বা বৈঠকের জন্য দ্বিপাক্ষিক সফরে যেতে চায়। ভারত ও বাংলাদেশ উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভারতের প্রধানমন্ত্রী ব্রিক্সের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেরও আমন্ত্রণ পাঠিয়েছেন। 11 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে তারেক রহমানের ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা কম, তবে তিনি দিল্লি যাচ্ছেন সেটি হতে পারে চলতি আগস্ট মাসের শেষ দিকে দ্বিপক্ষীয় সফরে। 20 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন শেষ হলে ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ পুনর্গঠন হতে পারে, এর পরপরই ভারত সফরটি চূড়ান্ত হতে পারে। দিল্লি একটি সূত্র বলছে দীনেশ ত্রিবেদী ঢাকায় ফেরার পর বিষয়টি নিয়ে দুই পক্ষে আলোচনাও হতে পারে। 11 আগস্ট তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান সাংবাদিকদের বলেছেন যে কোনো সময় দিল্লি যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদিকে দীনেশ ত্রিবেদী দিল্লি যাওয়ার পর বাংলাদেশে গত 2 দিনে তিনি যেসব বৈঠক করেছেন সে ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রিফ করেছেন। আবার একই দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন ট্রাম্পের বন্ধু সার্জিও গোর। সার্জিও গোর নিজে এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন, যেখানে আলোচ্য সূচির মধ্যে আঞ্চলিক নিরাপত্তার কথাও তুলে ধরেছেন। কূটনৈতিক মহলের ধারণা দীনেশ ত্রিবেদী দিল্লি যাওয়ার পর সার্জিও গোরের সাথে অজিত দোভালের বৈঠক তাৎপর্যপূর্ণ হতে পারে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে সাম্প্রতিক সময় ভারত ও বাংলাদেশের মধ্যে আমেরিকার ভূমিকা নিয়ে বিশেষ করে গোরের বাংলাদেশ সফরের পর যে আলোচনা উঠেছে, দোভাল ও গোরের বৈঠক সেটির দিকেই ইঙ্গিত দেয়। সূত্রগুলো বলছে ঢাকায় ত্রিবেদীর সাথে তারেক রহমানের বৈঠক শেষে ত্রিবেদীর দিল্লি যাওয়া, রয়ের শীর্ষ কর্মকর্তার ঢাকা সফর, দিল্লিতে দোভাল গোর বৈঠক, এত গুরুত্বপূর্ণ বৈঠকগুলো পরপর হওয়ায় কূটনৈতিক মহলে এগুলো ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে রাজনৈতিক ও নিরাপত্তা উভয় চ্যানেলে ব্যবহার করা হচ্ছে। এই দুই চ্যানেলে আগামী কয়েকটি সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এমন ইঙ্গিত মিলেছে ঢাকা ও দিল্লির কূটনীতিকদের কাছ থেকে। এদিকে শেখ হাসিনার স্বদেশ ফেরার আলোচনা যখন তুঙ্গে, তখন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ছে। রাজধানীর মহাখালীতে দলটির মিছিলে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া নরসিংদী, খুলনা, শরীয়তপুর, গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলায় দলটির নেতা কর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। সম্মানিত দর্শক, দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জবান কোনো অবস্থাতেই বন্ধ করা যাচ্ছে না। ফুসফাস করে তিনি কথা বলেই চলেছেন, একের পর এক সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন। সেটা নিজের বক্তব্যের মাধ্যমে হোক
লিখিত বক্তব্যের মাধ্যমে হোক, কখনো কখনো টেলিগ্রামে, কখনো কখনো সেই সামাজিক যে মাধ্যমগুলো আছে সেখানে, আবার রয়টার্স, ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে ইকোনমিক্স, মানে যত সেই হিন্দুস্তান টাইমস, পাকিস্তানের ডন, ইন্ডিয়ান এক্সপ্রেস, যত বিখ্যাত পত্রিকা রয়েছে দুনিয়ার, এই জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, সমস্ত পত্র পত্রিকাগুলোতে কোথা থেকে তিনি সেই সমস্ত লবিস্ট ম্যানেজ করে, সেটা তিনি করে না ভারত সরকার করে আল্লাহ জানে, একটার পর একটা বোমা ফাটিয়ে যাচ্ছেন গত 2 বছর ধরে। আওয়ামী লীগ বাংলাদেশে আমরা খুঁজে পাচ্ছি না, পথে ঘাটে কোথাও আমি আওয়ামী লীগকে দেখি না। মাঝে মধ্যে 2-1 জন সালাম দেয়, কানে কানে এসে বলে যে ভাই অমুক জায়গার অমুক ছাত্রলীগ বা আওয়ামী লীগের অমুক কমিটিতে ছিলাম, কিন্তু ঠিক ওইভাবে জনারণ্যে বুক ফুলিয়ে সিনা উঁচিয়ে বাংলাদেশে কোথাও কোনো ওইভাবে বাস্তব আওয়ামী লীগ দেখা যাচ্ছে না। কিন্তু শেখ হাসিনার যে টোন, তার বক্তব্য, তার কৌশল, হোয়াট এভার মেবি, তার সেটা জারি জুরি বাহাদুরি, এটা কেবলমাত্র তার জবান, যেটাকে আমরা বাংলায় বলতে পারি সুপা, সরস্বী করে সুপা একারে পা, সুপা, এই সুপার জোরে বাংলাদেশের যে আমরা 55,598 বর্গ মাইল এলাকার মাটি, বাতাস যেটাকে বলা ইথার, তারপরে এখানে যত নদ নদী সমুদ্র পাহাড় আছে, সব জায়গাতেই শেখ হাসিনার সেই জবান মোবারক থেকে, সুপা মোবারক থেকে যা বেরোচ্ছে, ওইগুলো নিয়ে টিয়া পাখি গান রচনা করছে, ময়না পাখি নাচতেছে, ওইগুলো নিয়ে বাঘ হুঙ্কার দিচ্ছে, বাঘিনীর সাথে প্রেম করছে, ওইগুলো নিয়ে বানর তার বাদরামে শুরু করেছে শেখ হাসিনার বক্তব্য নিয়ে। তার বক্তব্য নিয়ে পাখি গানের সাথে সাথে নদীর ঢেউ ওইভাবে তৈরি হচ্ছে। পদ্মার নদী ভাঙন শুরু হয় তার বক্তব্য দিয়ে, আবার কোনো কোনো জায়গাতে নদীতে চর পড়ে যায়। তার ভাষণের দাপটে পদ্মাতে ইলিশ বিলীন হয়ে সব ভারতে চলে যাচ্ছে, এখন ইলিশ পাওয়া যাচ্ছে না। 3,000, 3,500 টাকা করে কেজি ইলিশের দাম, কোথায় গেল সেই কেজি? সব দোষ শেখ হাসিনার এই বক্তব্য দেওয়ার ফলে। এবং এই যে শেখ হাসিনার চোপা তার বক্তব্য, এটি আমাদের যারা শাসক দল তাদেরকে এতটা বিরক্ত করছে যে তারা কেউ আসলে ঘুমাতে পারছেন না। সবার ঘুম হারাম হয়ে গেছে, সবার মেজাজ গরম হয়ে গেছে, সকলের শরীরে অ্যালার্জি উঠে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বাস করেন, যদি শেখ হাসিনার জবানটা বন্ধ করতে পারতেন, তাকে আপনি গুলি মেরেও ক্ষমতা থেকে সরাতে পারতেন না। সে যে নির্বাচন দিয়ে চলে গেল, তারেক রহমান সাহেবের কাছে ক্ষমতা দিয়ে চলে গেল, 99% যে বাহাদুরি বা এর 99% যে ক্রেডিট, এটি মূলত শেখ হাসিনার জবান, শেখ হাসিনার চোপা, তার বক্তব্য, তার ট্রল। সে যেভাবে ওখানে প্রতিটা মুহূর্তে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় দেখাচ্ছিল, যেভাবে আতঙ্ক ছড়াচ্ছিল, যেভাবে টুস করে ঢুকে পড়ার কথা বলছিল, ওই অবস্থা আসলে শুনে কোনো জনি মানুষ আসলে যমুনাতে ঘুমানো যায় না। এখন অ্যাটলিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুমাতে পারছেন, দেখেন তার চেহারা ভালো হয়ে গেছে। কিন্তু যতদিন তিনি প্রধানমন্ত্রী ছিলেন বা প্রধান উপদেষ্টা ছিলেন, তার চেহারা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। এবং তিনি অনেকটা অসহায় হয়ে বারবার নরেন্দ্র মোদীকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন, আচ্ছা ওনার সুপার একটু বন্ধ করা যায় না, তার মুখটা একটু বন্ধ করা যায় না। এই ভারত সেটা করে নাই। ভারত তো মানে কি বলবো, আমরা যেটাকে বলি ফাজিল, দুষ্ট, আমরা যেটাকে বলি, যাকে বলা হয় একটু দুষ্ট আর ফাজিল, এটাই ভালো। তো যখনই দেখলো যে বাংলাদেশের লোকজন শেখ হাসিনার মানে বক্তব্যে তারা অস্থির অনুভব করছে এবং তাদের মানে ভারত সীমান্তে কামান জড়ো করেছে, খবর আসলো, তারপর সীমান্তে তারা
হাজার হাজার শূন্য সমাবেশ করেছে, এই খবর তো আমরা বাংলাদেশে শুনেছি। অজিত দোভাল তাদের নিরাপত্তা উপদেষ্টা ঘন ঘন কলকাতা আসছে। তারপর তারা যে কোনো সময় এয়ার স্ট্রাইক করবে, সার্জিক্যাল অপারেশন চলবে। ভারতের সেই ময়ূক রঞ্জন সাংবাদিক লাফিয়ে লাফিয়ে যত কথা বললো, আমরা বাঙালি ঘোড়ার ডিম, কিচ্ছু ভয় পাই নাই। কিন্তু আমরা ভয় পেয়েছি শেখ হাসিনার কথাবার্তা। এবং সেই কথাবার্তার কারণে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য মানুষ, এত সফল মানুষ, প্রতিদিন এই শেখ হাসিনার বক্তব্য সামহাও তিনি শুনতেন। হয়তো তার হজম ভালো হতো না, বদ হজম হয়ে যেত। 88 বছর বয়স, এ বয়সে এমনি ওই যে আব্দুল করিমের যে বিখ্যাত গান, আগের মতো খেতে পাই না, খাবার খাইলে হজম হয় না, আগের মতো খাওয়া যায় না, খাবার খাইলে হজম হয় না, আগের বাহাদুরি গেল কই। এই বয়সে মেশিনপত্র জিনিসপত্র সব এলোমেলো হয়ে যায়। তারপরে যদি আবার ভয় থাকে, তাহলে একেবারেই হজম হয় না, মুখ থেকে গন্ধ আসে, বগল থেকে গন্ধ আসে, পেটের মধ্যে গুল 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 করে শব্দ হয়, আর কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আর কোষ্ঠকাঠিন্য যখন দেখা দেয়, তখন ওই যে পেটের মধ্যে যে গুড়গুড়নি, সেগুলো যখন মানে ফার্ট হয়ে পাদ হয়ে বের হয়, ও মাই গড, কোন মানুষ সেখানে টিকতে পারে না। এই জন্য হয় কি, বুড়া মানুষকে ভয় দেখাতে হয় না। যে কোনো বুড়া মানুষকে ভয় দেখালে সিরিয়াস একটা ইফেক্ট হয়। দেখবেন যে বুড়া মানুষ ভয়ের চোটে আপনি দাঁত বের করে চিত হয়ে হা করে রাতে নিঃশ্বাস নেয়, মানে আধো আধো ঘুম। আমাদের গ্রামের কয়েকজন বুড়া মানুষকে আমি দেখেছি, তাদের ওই মরার আগে আগে বিভৎস হয়ে গেল চেহারা, হা করে ঘুমাতো, দাঁতগুলো বের হয়ে থাকতো, কি যে এটা বিভৎস। এই জন্য আমি আসলে সবসময় করি কি, বুড়া মানুষকে কখনো ভয় দেখায় না, তাদেরকে সান্ত্বনা দিতে হয়। দেখেন না, ওরে আমার পুলু পুলু বাবুরে, এটা শিশুর সঙ্গে যেভাবে আচরণ করে, বুড়া মানুষের সঙ্গে ওইরকম আচরণ করে। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তার সাথে ওইভাবে আন্তরিকতা নিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার মতো, তাকে ভালোবাসা দেওয়ার মতো, তাকে ঘুম পাড়ানোর মতো ওইরকম কোনো ব্যক্তি হয়তো তার পাশে ছিল না। ফলে কি হলো, শেখ হাসিনার এই যে এলোমেলো আচরণ, এলোমেলো কথা, তার যে হুমকি ধামকি, এগুলোর কারণে বেচারার একেবারে ব্যক্তিগত জীবন তছনছ হয়ে গেল। যাও, সে গেল, সে যাওয়ার পরে যখন আবার নতুন সরকার এলো, আবার শেখ হাসিনার উৎপাত শুরু হয়েছে। প্রথম মাসখানেক বোধহয় একটু বন্ধ ছিল, আমরা ধারণা করেছিলাম হয়তো সরকারের সঙ্গে তার একটা লেনাদেনা হয়েছে, বা একটা বোঝাপড়া হয়েছে, বা তিনি যেটি এর আগে বলেছিলেন যে জামাতকে ঠেকানোর জন্য, একটি মৌলবাদী শক্তিকে ঠেকানোর জন্য তিনি তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন বিএনপিকে ভোট দেওয়ার জন্য। সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের সফলতা, তার অভিষেক, তারপর বিএনপি সরকারের এই যে কার্যক্রম, এগুলো নিয়ে শেখ হাসিনা মোটামুটি 1 মাস একটা, যাকে বলা হয় গ্রেস পিরিয়ড, তিনি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, তিনি সেই তার আগের মতোই আছেন, কোনো অবস্থায় তার একটু পরিবর্তন হয়নি। ইউনূসের জমানাতে যেভাবে জ্বালাতেন, এরশাদের জমানাতে যেভাবে জ্বালাতেন, বেগম জিয়ার জমানাতে যেভাবে জ্বালাতেন, ঠিক একইভাবে এখন বেচারা তারেক রহমান সাহেব তাকেও জ্বালাচ্ছেন, এবং যা মুখে আসে তাই তিনি বলছেন। এবং ইউনিক সব ঘটনা, যেগুলো মানুষ কল্পনা করতে পারে। সে লন্ডন থেকে বিভিন্ন লোকজনকে ডেকে আনছে, আনার পর তাদেরকে আবার নিজের হাতে খাওয়াচ্ছে, তারা গিয়ে আবার কান্নাকাটি করে এই শেখ হাসিনার তাকে কি খাওয়ালো, তাকে দেখলে কার মতো মনে হলো, ইত্যাদি ইত্যাদি বলে তারা কান্নাকাটি করছে, আর সমস্ত সোশ্যাল মিডিয়া সেগুলো নিয়ে নাচানাচি করছে। আবার তিনি সেই মাঝে মধ্যে তার যারা লোকজন আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, এগুলোকে আপনি তার কৌশলের হাতিয়ার বলতে পারেন। ভারতের কিছু সাংবাদিক আছেন, বাংলাদেশে কিছু সাংবাদিক আছেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটির এনজিওর কিছু লোকজন আছেন, তারা ঘুরে ফিরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সামনে নিয়ে আসে, এবং একটার পর একটা তারা গুজব ছড়ায়, এবং গুজব আলটিমেটলি সবই শেখ হাসিনার পক্ষে চলে যায়, এবং সরকারের মধ্যে যথেষ্ট টেন্স তৈরি করে। এবং এই যে সরকারের মধ্যে যে টেন্স তৈরি করছে, এটা দেখে আবার শেখ হাসিনা খুব মজা পাচ্ছে, ভীষণ রকম মজা পাচ্ছে, যে আমি তো এটাই চাই।
আমি নিজে অবাক হয়ে যাই যে একটা মানুষের বয়স 80 বছর। আপনারা জানেন যে একটা পুরুষ 80 বছর হলে তার যে ধরনের শারীরিক জটিলতা থাকে, কিন্তু 80 বছর বয়সের একজন মহিলা হলে তার মধ্যে অনেকগুলো সেই জটিলতা আরো বেশি থাকে। কিন্তু শেখ হাসিনার অবস্থা দেখে মনে হচ্ছে তার একটা স্টিল বডি, পুরো একটা রোবটিক বডি। এর মধ্যে কোনো রকম সমস্যা নাই, ডায়াবেটিস নেই, ব্রঙ্কাইটিস নেই, নিউমোনিয়া নেই, হাঁটু ব্যথা নেই, মাথা ব্যথা নেই। মানে কি অবস্থা, মানে কোনো রকম সমস্যা নেই, কণ্ঠস্বর। মানে বাংলাদেশে থাকতে তার যে কণ্ঠস্বর ছিল সেটা কিছুটা কিছুটা হলো কাঁপা কাঁপা এলোমেলো ছিল, কিন্তু এখন দিল্লিতে যাওয়ার পর তার কণ্ঠটা এত দূরে হয়ে গেছে, এখন গম 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 করে কথা বলছে, মনে হয় যেন তার বয়স এখন 50 বা 55 বছর। এগুলো সহ্য করা যায় বলেন তো? এগুলো শুনলেই তো কেমন লাগে, মেজাজটা গরম হয়ে যায়, অস্থিরতা তৈরি হয়ে যায়, হাত পিত্তস্ত হয়ে যায়, মনে হয় যে ওরা একটা চিৎকার দেয়, ওরে বাবা গো, ওরে মা গো। এখন এগুলো শুনলে তো মানুষজন বাজে কথা বলবো যে তুমি এ ধরনের কি হচ্ছে, তো এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এইরকম সবই ভালো চলছিল। এখন সেই আগস্ট মাসের 5 তারিখে যেদিন তিনি বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে চলে গেছেন, তার বক্তব্য হলো তিনি লেজারে গেছেন, তিনি আজ প্রাইম মিনিস্টার হিসেবে গেছেন, তাকে সরকারি হেলিকপ্টার করে সেখানে ভারতীয় সরকার প্রোটোকল দিয়ে তাকে নিচ্ছে, আর বাংলাদেশ সরকার থেকে প্রোটোকল দিয়ে পাঠিয়েছে। তো কি বলছে সে পালিয়েছে, আর আমরা বলছি আরে দুপুরে খাবার খেতে পারো নাই, আরেকটু হলে জনগণ গণভবনে ঢুকে যেত, ঢুকে পড়ে তোমাকে তোমার লোকজন সহকারে পাড়িয়ে মেরে ফেলতো। এইভাবে আমরা গালাগালি করছি, তারপর আমরা বলছি যে তুমি আসতে চাও আসো, এয়ারপোর্ট থেকে, নাহিদ ইসলাম বলছি এয়ারপোর্ট থেকে ধরে এনে ডাইরেক্ট ফাঁসিতে টানানো হবে। তিনি অবশ্য বলেন না যে এয়ারপোর্টে, তো বলতে পারতেন যে আমরা আসলে শেখ হাসিনার জন্য এয়ারপোর্টে একটা ফাঁসির মঞ্চ তৈরি করবো। তিনি বরং বলছেন যে ওখান থেকে তাকে গ্রেপ্তার করে এনে আমরা তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাব। এখন ফাঁসির মঞ্চটা যে কোথায় হবে, এটা কি গুলিস্তানে হবে, 0 পয়েন্ট হবে, বঙ্গভবন হবে, যমুনার সামনে হবে, নাকি কারাগারের মধ্যে হবে, এটা অবশ্যই নাহিদ ইসলাম বলেননি। ওদিকে সরকারের একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা রয়েছেন, তিনি বলেছেন যে আমরা তাকে বেঁধে আনতে চাই। বোঝার চেষ্টা করুন, দিল্লি থেকে শেখ হাসিনাকে হাত পা বেঁধে, হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, একেবারে সেই সিনেমাটিক অবস্থাতে তাকে সেইভাবে আমরা সেখান থেকে আনতে চাই, আমরা সেভাবে আনবো। এখন সে যদি স্বেচ্ছায় বাংলাদেশে আসতেছে, তা আসুক, আসুক, কেমন? আপনি চিন্তা করুন, এই যে কথাগুলো আপনি দেখেন, এই কথাগুলো একটা উত্তেজনার ফসল, অস্থিরতার ফসল, এবং এইটার জন্য ওই উপদেষ্টার কোনো দায় নাই। এই যে নাহিদ ইসলাম যে কথা বললেন, নাহিদ ইসলাম নির্দোষ লোক, তার কোনো দায় নেই, সব দোষ শেখ হাসিনার। এই কারণে সেই মাঝে মধ্যে এই কথাগুলো বলছে। এখন এই বর্তমান অবস্থাতে দেখেন, সে আবার এই 5 তারিখে সেই কি বলবে না না বলবে, কি করবে না না করবে, দিল্লিতে কি একটা অনুষ্ঠান করবে, সেটি নিয়ে সরকারের যারা লোকজন আছেন তাদের মেজাজ গরম হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, মেজাজ ঠিক রাখা যাচ্ছে না, অস্থিরতায় ভুগছে। ফলে সরকারের একজন কর্তা ব্যক্তি, ভারতের যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন মন্ত্রী পদমর্যাদায়, দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে দেখা করলেন, দীনেশ ত্রিবেদীকে ডেকে আনলেন বা তিনি এলেন। এখন দীনেশ ত্রিবেদীর কাছে বললেন যে আপনি এই শেখ হাসিনার এই ভাষণ শাসন দেওয়া বন্ধ করেন। সে ওখানে বসে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে, কথাবার্তা বলে, তাহলে এটা আপনার আমার সম্পর্কটা ভালো হবে না, বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো হবে না। এবং ঠিক একই কিন্তু বিরক্ত হয়ে গেছিল ইউনূস সাহেব। এখন ভারত তো এই যে বলে যে হ্যাঁ হ্যাঁ, মনে মনে উপরে বলে হ্যাঁ দাদা আপনি যেটা বলেছেন ঠিকই, আমরা কোনো কাজ করতে তোকে দেবো না, দেবো না, দেবো না, তবে ওরা বলে দেবো না, তাকে আটকে রাখবো এবং খাবার দাবারও কমায় দেবো, এবং আপনাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু হবে, চিন্তা করবেন না। আর ওই পাশে গিয়ে তারা বলে বোহেনজি চালিয়ে যান, আপনি আছেন বলেই তো আমরা আছি, আপনি কথা বলেন বলেই তো আমাদেরকে ডাকে, আপনি কথা না বলে তো আমাদেরকে ডাকতোই না, একেবারে ডাকতো না।
আমরা এই যে এখনো যে কিছুটা প্রাসঙ্গিক আছি, আপনি আমাদের কাছে আছেন, আপনি যদি জেলখানাতে থাকতেন তাহলে বাংলাদেশে যারা লোকজন আছে তারা ভারত নামক যেটা রাষ্ট্র আছে, দিল্লির নামক যেটা রাজধানী আছে, নরেন্দ্র মোদী নামক যে একজন প্রধানমন্ত্রী আছে, এটা বাংলাদেশের মানুষ ভুলেই যেত। আমরা যে এখন কথায় কথায় ভারতকে স্মরণ করছি, ভারতকে গুরুত্বপূর্ণ মনে করছি ডিউ টু শেখ হাসিনা, বিকজ শেখ হাসিনা ইজ দেয়ার, ওরা সেখানে আছে। এই জন্য ওখানকার দাদারা বলে যে আমরা ওখানে যা বলি ওগুলো না, আপনি মনে কিছু করবেন না গো দিদি, আপনি আপনার মতো চালিয়ে যান গো। তার প্রেক্ষিতে কি হচ্ছে, উঠতে বসতে আমরা এই শেখ হাসিনার জবান দ্বারা নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। কখন যে কার অবস্থা কি হয়, কখন যে তার এই বক্তব্য শুনে আমরা হার্ট অ্যাটাকে পড়ি, আল্লাহ জানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।